বিসমিল্লাহির রহমানির রহিম। আবার চলে আসলাম দৈনিক পত্রিকা থেকে 28 ফেব্রুয়ারি 2021, 15 ফাল্গুন 1427। ফেনোমেনস ডেইলি রিভিউ থেকে আপনাদের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হবে। 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হবে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে মূলত বিভিন্ন ধরনের দেশগুলো যে আছে, উন্নত দেশগুলো যেগুলো হচ্ছে স্বল্প উন্নত দেশদের বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে তারা জিএসপি সুবিধা বা শুল্কমুক্ত বাণিজ্য করার একটা সুবিধা দিয়ে থাকে, যেটা বর্তমান বাংলাদেশ গ্রহণ করছে। ইউএসএ এবং ইউরোপীয় ইউনিয়নে পোশাক বা বিভিন্ন খাতে পর্যাপ্ত পরিমাণে ব্যবসা করার সুযোগ পাচ্ছে, যেখানে শুল্ক পরিমাণ খুবই কম, অর্থাৎ শুল্কমুক্ত ব্যবসা পরিচালনা করার সুযোগ পাচ্ছেন। কিন্তু 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর এই সুযোগটা পাবে না। বিশ্ববাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকারের সমাপ্তি ঘটবে। অর্থাৎ 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হবে, তার মধ্যে একটা হচ্ছে বিশ্ববাজারে শুল্কমুক্ত প্রবেশ অধিকারের সমাপ্তি। উন্নয়ন সহযোগী দেশ সংস্থা হতে অনুদান সহজ শর্তে ঋণ পাওয়া ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাবে। আরও একটি কারণ হচ্ছে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে বিভিন্ন ধরনের সংস্থা, যেমন হচ্ছে এশিয়ান ব্যাংক, এডিবি, তারপর জাপান থেকে যে আন্তর্জাতিক দাতা সংস্থা জাইকা সহ বিভিন্ন ধরনের সংস্থা আমাদেরকে যে অনুদান দিয়ে থাকে আমাদের বাংলাদেশকে, এবং এডিপি সহ বিভিন্ন ব্যাংক সহজ শর্তে যে ঋণ দিয়ে থাকে, সেই ঋণগুলো আর দিবে না, বন্ধ হয়ে যাবে। মেধাস্বত্ব আইন আরও কড়াকড়ি করা হবে। মেধাস্বত্ব আইন বলতে বোঝানো হচ্ছে যে সৃষ্টিশীল যে জিনিসগুলো, সেই জিনিসগুলোর ওপর কড়াকড়ি আইন প্রয়োগ করা হবে। সুতরাং বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দারুণ একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থায়ন পাওয়া কঠিন হবে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তন একটা বৈশ্বিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে উন্নত দেশগুলো, যেগুলো জলবায়ু পরিবর্তনের জন্য প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করার জন্য দায়ী, তারা হচ্ছে যে সকল দেশগুলো এর জন্য ক্ষতিগ্রস্ত হবে, সেই স্বল্পোন্নত দেশদেরকে অর্থায়ন করে থাকে। বাংলাদেশ যখন 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ করে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে, তখন বাংলাদেশ কিন্তু সেই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যে অর্থায়ন পাওয়ার কথা, সেটা পাওয়া কঠিন হয়ে যাবে। তারপর ইউরোপীয় ইউনিয়ন যে জিএসপি সুবিধা দিয়ে থাকে, ইউরোপীয় ইউনিয়ন জিএসপি, আমি আবারও বলছি যে জিএসপি সুবিধাটা হচ্ছে যে জেনারেলাইজ সিস্টেমস অফ রেফারেন্স, সংক্ষেপে জিপিএস, অর্থাৎ জিপিএস এর আওতায় বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়েছিল। তো এই শুল্কমুক্ত সুবিধাটা মূলত বাংলাদেশ পেয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন এবং হচ্ছে ইউএসএ থেকে। কিন্তু যখন রানা প্লাজা সহ তাজরিন ফ্যাশন গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লেগে, অর্থাৎ দুর্ঘটনায় অনেক শ্রমিক মারা যাওয়ার পর ইউএসএ কিন্তু সেই জিএসপি সুবিধাটা বাতিল করে। কিন্তু বর্তমান বাংলাদেশের এই পোশাক শিল্পের অন্যতম বৃহৎ বাজার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সেই ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশে কিন্তু জিএসপি সুবিধাটা চালু আছে। সেই জিএসপি শুল্কমুক্ত সুবিধাটা, জিএসপি সুবিধা পাওয়া মানে হচ্ছে শুল্কমুক্ত পণ্য প্রবেশাধিকার। সেই পণ্যমুক্ত প্রবেশাধিকার কিন্তু বাংলাদেশ 2029 সাল পর্যন্ত পাবে, এরপরে এটা বন্ধ হয়ে যাবে। অপরদিকে আরেকটা প্রশ্ন হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র বঙ্গবন্ধু চেয়ারের গবেষক হিসেবে নিয়োগ পেয়েছেন। সুপ্রিয় বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ারে যিনি গবেষক হিসেবে নিয়োগ পান, তারা হচ্ছে বিভিন্ন গবেষণায় দারুণ ভূমিকা পালন করে থাকেন। তো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রে বঙ্গবন্ধু চেয়ারের গবেষক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মুনতাসির মামুন। মনে রাখবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র বঙ্গবন্ধু চেয়ারের গবেষক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মুনতাসির মামুন। ডিজিটাল নিরাপত্তা আইন বিল সংসদে পাস হয়। একেবারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা এটা। ডিজিটাল নিরাপত্তা আইন বিল পাস হয় কবে? ডিজিটাল নিরাপত্তা আইন বিল সংসদে পাস হয় 19 সেপ্টেম্বর 2018। ডিজিটাল নিরাপত্তা আইন বিল সংসদে পাস হয় 19 সেপ্টেম্বর 2018।
এই বিলটি রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে কার্যকর হয় 18 অক্টোবর, অর্থাৎ সেপ্টেম্বরের পরবর্তী মাস অক্টোবর মাসে 8 তারিখ 2018। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006-এ বিতর্কিত 57 নং ধারা সংযুক্ত করা হয়েছিল। 2013 সালে বিলুপ্তি ঘটে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের মাধ্যমে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন এই যে সবচেয়ে স্পর্শকাতর একটা আইন ছিল 57 ধারায়। 57 ধারায় হচ্ছে অনেক ক্ষমতা দেওয়া হয়েছিল তথ্য প্রযুক্তি আইনের 57 ধারায়। সেই আইনটা বাতিল করে 2013 সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হয়। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এইভাবে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, যদি আপনাকে প্রশ্ন করা হয় যে বর্তমানে কি ডিজিটাল নিরাপত্তা আইনের যে 57 ধারা কার্যকর ছিল এটা কি কার্যকর, উত্তর না, কার্যকর না। এর পরবর্তীতে এটাকে রিপ্লেস করেছে কোন আইন? এটাকে রিপ্লেস করেছে ডিজিটাল নিরাপত্তা আইন। ডিজিটাল নিরাপত্তা আইন। ডিজিটাল নিরাপত্তা আইনের বিরোধপূর্ণ ধারাসমূহ 9টি। ডিজিটাল নিরাপত্তা আইনের বিরোধপূর্ণ ধারাসমূহ 9টি, অর্থাৎ 8, 21, 25, 28, 29, 31, 32, 43 এবং 53। সুপ্রিয় বন্ধুরা, এই 9টি ধারা আপনারা কীভাবে মনে রাখবেন বলে দিচ্ছি। 8 এবং প্রথম 1 থেকে 10-এর ঘরে একটি 8, এবং 10 থেকে 20-এর ঘরে কোনো ধারা নেই। আছে 20 থেকে 30 পর্যন্ত ধারা আছে আপনার 4টি, 21, 25, 28, 29। 21, 25, 28, 29 মনে রাখার জন্য 1 থেকে 10-এর মধ্যে আছে একটি, আর 20 থেকে 30-এর মধ্যে আছে 4টি, 21, 25, 28, 29, এবং 30 থেকে 40-এর মধ্যে আছে 2টা, 31, 32, এবং 40 থেকে 40-এর করে একটা, 43 এবং 53। তবে সম্প্রতি মোস্তাক আহমেদের মৃত্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনে এই আইনের ধারা বাতিলের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। সম্প্রতি মোস্তাক আহমেদ, সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে মোস্তাক আহমেদ একজন বিতর্কিত মন্তব্য করে তিনি হচ্ছেন ডিজিটাল আইনে আটক হয় এবং তিনি সেখানেই জেলে মৃত্যুবরণ করেন। এই জেলে মৃত্যুবরণ করার কারণে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে অনেক বেশি প্রশ্ন ওঠে এবং এটা নিয়ে আন্দোলন হয়। আন্দোলন করা হয় 7টি আইনকে, 7টি ধারাকে বাতিল করার জন্য। সেই 7টি ধারার হচ্ছে আপনার এই যে ধারাগুলো আমি একটু আগে বললাম, সেখানে 8, 21, 25, 28 এবং 29, 31, 32, অর্থাৎ যে 9টা ধারা বিতর্কিত তার মধ্যে 2টা ধারা 43, 53-কে রেখে বাকি 7টি ধারা বাতিলের জন্য দাবি করা হয়ে থাকে। দেশে ডায়াবেটিক্স রোগীর সংখ্যা কত? উত্তর, দেশে ডায়াবেটিক্স রোগীর সংখ্যা প্রায় 84 লাখ। দেশে ডায়াবেটিক্স রোগীর সংখ্যা প্রায় 84 লাখ। দেশে ডায়াবেটিক্স রোগীর সংখ্যা প্রায় 84 লাখ। করোনার কারণে 17 মার্চ 2020 সাল থেকে বন্ধ ঘোষিত স্কুল কলেজ খোলা হবে 30 মার্চ 2021। করোনার কারণে 17 মার্চ 2020 সাল থেকে বন্ধ ঘোষিত স্কুল কলেজ খোলা হবে 30 মার্চ 2021। বন্ধুরা, এই ধারণার এই তথ্যটি এখন আর প্রয়োজন নেই। এখন প্রয়োজন এই কারণ মূলত যখন এই তথ্যটি দেওয়া হয়েছিল তখন আপনারা জানেন যে এই 17 মার্চ 2020 সাল থেকে সকল স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছিল। আপনারা তথ্য জানার জন্য এটা জেনে নিতে পারেন যে 17 মার্চ 2020 সাল থেকে স্কুল কলেজ বন্ধ করা হয়, কিন্তু এই স্কুল কলেজ খোলার জন্য একটা নির্ধারিত তারিখ ধার্য করা হয়েছিল 30 মার্চ 2021। কিন্তু করোনার ঢেউ যখন বেড়েই চলছে তার কারণে এই তারিখটা আর বলবৎ থাকেনি। সর্বশেষ স্কুল কলেজ খুলে 2022 সালের জানুয়ারির 1 তারিখে। সুপ্রিয় বন্ধুরা, যে এখন আপনাদের জন্য প্রশ্ন হয়ে গেল যে করোনার কারণে 17 মার্চ 2020 সালে যে স্কুল কলেজ বন্ধ করা হয়েছিল সেটা উন্মুক্ত বা খুলে দেওয়া হয় কবে? খুলে দেওয়া হয় 2022 সালের, অর্থাৎ নতুন বছরের পহেলা দিনে 2022 সালের 1 জানুয়ারিতে। সুপ্রিয় বন্ধুরা, আরও কিছু প্রশ্ন আছে। সাংবাদিকদের নিয়ে কাজ করা ফ্রান্সের প্যারিস ভিত্তিক সংগঠনের নাম কি? সাংবাদিকদের নিয়ে কাজ করা ফ্রান্সের প্যারিস ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। রিপোর্টার্স উইদাউট বর্ডার। সাংবাদিকদের নিয়ে কাজ করা ফ্রান্সের প্যারিস ভিত্তিক সংগঠনের নাম হচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। এটাকে আমি এরকম করে বলতে পারি RSF, অর্থাৎ রিপোর্টার্স
উইদাউট বর্ডার্স, রিপোর্টার সায়েন্স ফ্রন্টিয়ার্স, ডিউআর্ক, যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক বেসরকারি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। এই হিউম্যান রাইটস, সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখবেন যে বিভিন্ন পরিসংখ্যান বা বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে বৈশ্বিক পরিসংখ্যানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই হিউম্যান রাইটস ওয়াচ। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1978 সালে। হিউম্যান রাইটস, সুপ্রিয় বন্ধুরা, এখান থেকে প্রশ্ন করার অনেক জায়গা আছে, যেমন এই যে হিউম্যান রাইটস ওয়াচ, এটা প্রতিষ্ঠিত হয়েছে কত সালে? হিউম্যান রাইটস ওয়াচ প্রতিষ্ঠিত হয়েছে 1978 সালে। হিউম্যান রাইটস ওয়াচ প্রতিষ্ঠিত হয়েছে 1978 সালে। মূলত এটা যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান, এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান, এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান, আর এটা অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। 26 জানুয়ারি 2021 অজ্ঞাত বন্দুকধারীদের দ্বারা 317 জন ছাত্রী অপহরণের ঘটনা ঘটে নাইজেরিয়ায়। 26 জানুয়ারি 2021 অজ্ঞাত বন্দুকধারীদের দ্বারা 317 জন ছাত্রী অপহরণের ঘটনা ঘটে নাইজেরিয়া। 2021 সালের শুরুর দিকে এই ঘটনা ঘটেছিল। 317 জন ছাত্রী অপহরণ করেছিল নাইজেরিয়া। এটা বিশাল একটা সংখ্যা এবং বিশাল একটা ঘটনা ছিল 2021 সালের। জান্তা সরকারের জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেন। জান্তা সরকার জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেন। যেই রাষ্ট্রদূতকে বহিষ্কার করেন তার নাম কিয়াও মেতুন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে মিয়ানমার কিন্তু হচ্ছে মানবাধিকার যে বিভিন্ন ধরনের কাজকর্ম, এগুলো কিন্তু তারা ভায়োলেট করে চলছে। কারণ আপনারা জানেন যে সেখানে গণতন্ত্র বলে কিছু নাই। সেখানে সামরিক জান্তা সরকারের সামরিক জান্তা যারা, মানে সেনাবাহিনীদের বিশাল একটা প্রভাব রয়েছে। তার দরুন জাতিসংঘ মিয়ানমারের যে রাষ্ট্রদূত ছিল কিয়াও মেতুন, তাকে বহিষ্কার করেছে। এখতিয়ারের বাহিরে গিয়ে বর্তমান সামরিক শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের যথাসংখ্যক পদক্ষেপ আহ্বানের প্রেক্ষিতে তিনি বহিষ্কৃত হন। G23, G23, গ্রুপ 23 বলতে ভারতীয় কংগ্রেস পার্টির বিশিষ্ট 23 জন নেতাকে বোঝায়। নতুন একটা জিনিস আপনারা শিখে নেন, সেটা হচ্ছে G23 মানে গ্রুপ 23 বলতে কী বোঝায়? আমরা গ্রুপ 7 শুনেছি, গ্রুপ 20 শুনেছি, বিভিন্ন ধরনের গ্রুপ শুনেছি। গ্রুপ 23 কি? গ্রুপ 23 হচ্ছে ভারতীয় কংগ্রেস পার্টির 23 জন নেতাকে বোঝায়, যারা গত বছর দলীয় নেতা সোনিয়া গান্ধীকে দলীয় নেতৃত্বের সংকট সমালোচনা করে লেখা চিঠির মধ্যে দিয়ে আলোচনায় আসেন। সংখ্যালঘু উইগর মুসলিম জনগোষ্ঠী বসবাসকারী জিনজিয়াং প্রদেশ অবস্থিত চীনের উত্তর পশ্চিমাঞ্চলে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে সম্প্রতি ইউএসএ কি করেছে? এই জিনজিয়াং প্রদেশে উৎপাদিত সকল পণ্য ইউএসএ প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে। এই যে জিনজিয়াং প্রদেশে চীন যে উইগুর মুসলিমদের উপর যে অত্যাচার চালিয়েছে তার প্রভাবে। এটা থেকে প্রশ্ন বেশ কয়েকবার হয়েছে, আরও হয়েই যাচ্ছে, কারণ এটা একটা চলমান ঘটনা। জিনজিয়াং চীনের সবচেয়ে বড় প্রশাসনিক অঞ্চল। জিনজিয়াং কিন্তু চীনের সবচেয়ে বড় প্রশাসনিক অঞ্চল। সুপ্রিয় বন্ধুরা, খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বিরতির পর প্রায় 9 বছর পর জাতীয় দলে ফিরলেন ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস। দীর্ঘ 9 বছর পর কেউ জাতীয় দলে ফিরলেন, এরকম একটা ঘটনা ঘটছে। এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস। চলেন তার সম্বন্ধে জেনে নেই। সবচেয়ে লম্বা বিরতি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার রেকর্ড এটাই নয়। এর আগে আরও একজন আছে, জর্জ গান। প্রায় 18 বছর পর ইংল্যান্ডে জাতীয় দলে পুনরায় যোগদান করেছিলেন, আর এই ফিদেল এডওয়ার্ড কিন্তু 9 বছর পর ফিরে আসলেন। সুপ্রিয় বন্ধুরা, আমার এই ক্ষুদ্র প্রয়াসটা ভালো লাগলে আপনারা আমার জন্য দোয়া করবেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো নিয়ে আবার একটু রিভাইজ দিব। সেটা হচ্ছে যে দেখেন 2026 সালে বাংলাদেশ কবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হবে? বাংলাদেশ 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত হবে। পরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে যে জিএসপি সুবিধা পেয়ে আসছে, এই জিএসপি সুবিধা কত সাল পর্যন্ত পাবে? বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে জিএসপি সুবিধা পেয়ে আসছে, এটা 2029 সাল পর্যন্ত পাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্র বঙ্গবন্ধু চেয়ারের গবেষক
হিসেবে নিয়োগ পেয়েছেন কেউ অধ্যাপক মুদ্দাসির মামুন। এবং ডিজিটাল নিরাপত্তা আইন বিল সংসদে পাশ করা হয় 19শে সেপ্টেম্বর 2018, কিন্তু এটা কার্যকর হয় 8ই অক্টোবর 2018। ডিজিটাল নিরাপত্তা আইনের এটা মূলত রিপ্লেস করেছে তথ্য প্রযুক্তি আইন 2006-এর 57 নং ধারাকে। আচ্ছা, ডিজিটাল নিরাপত্তা আইনের বিরোধপূর্ণ ধারা 9টি, তার মধ্যে 7টিকে বাতিলের জন্য আন্দোলন করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত কোন ব্যক্তি মৃত্যুবরণ করেন? সম্প্রতি মোস্তাক আহমেদ নামক এক ব্যক্তি ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত এবং তিনি পরে মারা যান। দেশে ডায়াবেটিক্স রোগীর সংখ্যা প্রায় 84 লাখ। করোনার কারণে স্কুল কলেজ বন্ধ করা হয়েছিল 17 মার্চ 2020, সেটা খুলে দেওয়া হয় 1 জানুয়ারি 2022 সালে। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা। সম্প্রতি বিভিন্ন দেশে এই যে সামরিক জান্তা বা বিভিন্ন সরকার প্রধান সাংবাদিকদের উপর যে এক ধরনের যে প্রভাব দেখাচ্ছে, তার জন্য সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা ফ্রান্সের প্যারিস ভিত্তিক একটা সংগঠন আছে, সেটা হচ্ছে RSF, অর্থাৎ রিপোর্টার সান্স ফ্রন্টিয়ার্স। রিপোর্ট হিউম্যান রাইটস ওয়াচ নিয়ে কথা বলেছি। এটা 1978 সালে গঠিত হয়েছিল নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে। এটা অলাভজনক একটি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান। কিয়ামে তুনকে বরখাস্ত করেছে জাতিসংঘ। এবং G23 হচ্ছে গ্রুপ 23, সেটা হচ্ছে কংগ্রেসের প্রভাবশালী 3 জন নেতা, যারা সমালোচনা করেছে সোনিয়া গান্ধী নেতৃত্বকে নিয়ে। আর হচ্ছে চীনের সবচেয়ে প্রভাবশালী বড় প্রশাসনিক অঞ্চল জিনজিয়াং প্রদেশে উইগুর মুসলিমরা থাকে, তাদের উপর অত্যাচার করা হয়েছে। আর এই জিনজিয়াং প্রদেশটা চীনের উত্তর পশ্চিমাঞ্চলে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।